একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং আজ আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই দর্শক, যাতে করে আমরা একটা ধারণা পেতে পারি যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, যাদের ফ্যাক্ট চেক করা আসলে সম্ভব হয়েছে। বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল, এমন খবর একাধিক ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে। শুধু তাই না, এটা নিয়ে রীতিমতো প্রতিবেদনও তৈরি করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই গুজব। ব্লগ স্পটের ফ্রি ডোমেইন ব্যবহার করে ভুয়া অনলাইন পোর্টাল সাজিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওদিকে মধ্যরাতে মতিঝিল থেকে সাংবাদিক মাসুদ কামাল গ্রেফতার হয়েছেন এমন খবর ছড়ানো হয়েছে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে। পরে সাংবাদিক মাসুদ কামাল নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেন যে তিনি গ্রেফতার হননি। একইভাবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ গ্রেফতার হয়েছেন এমন খবরও গুজব আকারে ছড়িয়েছে। দর্শক চলুন কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন আওয়ামী লীগের উপর আঘাত মানে একাত্তরের অসম্মান। এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। শিরোনাম দেখে বিভ্রান্ত হচ্ছিলেন অনেকেই। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল এমন কোনো মন্তব্য মির্জা ফখরুল করেননি। এই ফটোকার্ডটি বানানো হয়েছে যমুনা টেলিভিশনের ডিজাইন নকল করে তৈরি ফেসবুকের একটি স্যাটার পেজ থেকে, যার নাম দেওয়া হয়েছে জামানত টিভি। গুজবের শুরুটা সেখান থেকেই। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেন সাইট ব্যবহার করে এই ভুয়া সংবাদ তৈরি করা হয়েছে এবং গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে আশার আলো নামে একটি ফেসবুক পেজ থেকে আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে একটি পোস্টে জানানো হয় রাজধানীর মতিঝিল থেকে আলোচিত সাংবাদিক মাসুদ কামালকে গ্রেফতার করা হয়েছে। সেই পোস্টে মাসুদ কামালের ছবি যোগ করে তাকে গ্রেফতারের জন্য নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মুহূর্তেই সে পোস্ট হয়ে যায় ভাইরাল। অনেকে যখন কমেন্ট সেকশনে ক্ষোভ জানাচ্ছেন, তখন সাংবাদিক মাসুদ কামাল নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান তিনি গ্রেফতার হননি, এটা পুরোটাই গুজব। বিরক্তি জানিয়ে তিনি বলেন কিছু লোক থাকবেই যারা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ভিউ ব্যবসা করতে চাইবে। দেশের কয়েকটি গণমাধ্যমে খবর ছড়িয়েছিল পদার্থবিজ্ঞানী আইজাক নিউটনের গতিসূত্রের কয়েক জায়গায় ভুল প্রমাণ করেছেন পঞ্চগড়ের আফসার আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফসার আলীর বন্দনাও চলছিল, কিন্তু ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্টওয়াচ নিশ্চিত করে আফসার আলী নিউটনের সূত্র ভুল প্রমাণ করতে পারেননি। কেবলমাত্র তিনি কিছু তত্ত্বীয় ধারণা বা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। উল্টো নিউটনের গতিসূত্র নিয়ে তার বোঝাপড়ার ঘাটতিও রয়েছে। এখানেই শেষ নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার বাসা থেকে উদ্ধার হয়েছে 7 বস্তা টাকা, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তবে অনুসন্ধান করে দেখা গেল দাবিটি মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন ঘটনার একাধিক ভিডিওকে জুড়ে দিয়ে এই দাবিতে গুজব ছড়ানো হচ্ছে। দর্শক, আজকে অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল পুরনো ঘটনাগুলো ক্যাপশন বদলে নতুন করে হাজির করা হচ্ছে। সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এই মিথ্যা তথ্যগুলো বুস্ট করা হচ্ছে, কখনো কখনো রিপোস্টও হচ্ছে। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা দেখে নিলাম ফ্যাক্ট চেকগুলো, এবং আগেই জানিয়েছি আজ আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আমরা কথা বলার চেষ্টা করি। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং এর আগেও আপনি আমাদের সঙ্গে ছিলেন এবং নানামুখী অপতথ্যগুলোর ফ্যাক্ট চেক তুলে ধরার চেষ্টা করি, কিছু সাজেশন পাওয়ার চেষ্টা করি। আজকে আমরা এক ধরনের গণমাধ্যম কর্মী যারা আছি তারা একটা বড় ধরনের সাফারিংসের মধ্যে আছে, এবং এটা বলা যেতে পারে বাংলাদেশের মূলধারার প্রায় সব গণমাধ্যমই। কারণ দেখা যাচ্ছে আমাদের চ্যানেলের নাম ব্যবহার করে, ডিজাইন ব্যবহার করে নামটা খানিকটা বদলে ফেলে একটা স্যাটায়ার পেজ তৈরি করা হচ্ছে।
যমুনা টেলিভিশনের নামে অন্তত কয়েকটা মানে এরকম ডিজাইন ফলো করে অনেকগুলো স্যাটায়ার পেজ তৈরি হয়েছে। আমাদের ৭১-এর ক্ষেত্রে আমরা দেখেছি অন্তত 4টা স্যাটায়ার পেজ তৈরি হচ্ছে, বিভ্রান্তিকর খবর সেখান থেকে পরিবেশন করা হচ্ছে এবং এমনভাবে করা হচ্ছে যে সাধারণ চোখ দিয়ে দেখলে সেটা আসলে মনে হবে ওই চ্যানেল থেকেই তৈরি করা হয়েছে। মানে খুঁজে সঠিক তথ্য বের করার ক্ষেত্রে মানুষ হয়তো বিভ্রান্তির মধ্যে পড়বে। এটা আসলে কতটুকু আইনগতভাবে সিদ্ধ এবং আমরা আসলে কী ধরনের ব্যবস্থা নিতে পারি? মানে এক্ষেত্রে অনেকে বলবে যে আমরা কেবল ফান করে এটা করেছি, কিন্তু ফান করেও তো গুজব ছড়াচ্ছে, কি বলবেন? জি ধন্যবাদ। এখানে একটা বিষয় আমার মনে হয় মূলধারার গণমাধ্যম যারা তাদের অবশ্যই করণীয় আছে। জি, সেটা হচ্ছে যে আপনার মূলধারার যে গণমাধ্যমটা তাদের একাধিক ফেসবুক পেজ বা ইউটিউব পেজ থাকে, বা আমরা দেখছি তাদের মূল পেজ পাশাপাশি তাদের আরও কিছু আন্তর্জাতিক খবর বা খেলার খবর ইত্যাদি পেজ থাকে। প্রথম দায়িত্ব হচ্ছে আপনার সবগুলো পেজকে প্রয়োজনে আপনাকে কিছু অর্থ খরচ করে হলেও ভেরিফাই করা, বিকজ এটা আপনার নিজের বিশ্বাসযোগ্যতার জন্য খুব জরুরি। কোনো কারণে আপনার কোনো পেজ যদি ভেরিফাই করা না থাকে তাহলে জরুরি ভিত্তিতে সেগুলো ভেরিফাই করা খুবই জরুরি, কারণ ভেরিফাইড পেজ থেকে সাধারণত গুজব ছড়ানো হয় না, বা ভেরিফাইড পেজ থেকে যখন কোনো তথ্য দেয় তখন মানুষের জন্য এটা বিশ্বাস করাটা সহজ হয়। অনেক গণমাধ্যমে এই কাজটা করতে চান না, তারা তাদের নিজেদের পেজটাকে আনভেরিফাইড রেখে দেন যাতে করে তাদের এই পাতার নকল করে হুবহু আরেক কিছু লোক একই ধরনের পেজ তৈরি করে সেখানে গুজব ছড়ানোর সুযোগটা পায়। সো এটা মূলধারার গণমাধ্যমগুলোকে এক্ষেত্রে আমার মনে হয় আরেকটু দায়িত্বশীল। এক্ষেত্রে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে বেশ কয়েকটি গণমাধ্যম একেবারে ভেরিফাইড, তারপরও তাদের ডিজাইনটা নকল করে একটু ভিন্ন নাম দিয়ে তারপর গুজবগুলো ছড়ানো হচ্ছে। এটা ভেরিফাইড বলতে আমি বলতে চাচ্ছি যে তাদের হয়তো মূল যে পাতাটা আছে যে ফেসবুক পেজটা সেটা ভেরিফাইড, কিন্তু তাদের যে আরও কিছু সাব পেজ থাকে, কারণ আমরা জানি যে আমাদের অনেকগুলো পেজ থাকে একটা মিডিয়া প্রতিষ্ঠান, এটা স্বাভাবিক। এখন সবাই তার খবরটাকে নানাভাবে নানা আকারে আসলে দর্শক শ্রোতা বা পাঠকের কাছে নিয়ে যেতে চাইবেন। তারা যে কাজটা করছেন তাদের কাজটা মানুষের কাছে যত বেশি পৌঁছানো সম্ভব সেই চেষ্টাটা করবেন, এবং সেটা করার ক্ষেত্রে তারা যাতে ভেরিফাইড প্ল্যাটফর্মটা ইউজ করেন তাহলে যারা আপনার পাঠকদের বিভ্রান্ত হওয়ার সুযোগটা কমে আসে। আপনার আমাদের দেশের মানুষের আপনার ডিজিটাল লিটারেসি কম, এবং এটা ওভারনাইট এই ডিজিটাল লিটারেসি যে ইমপ্রুভ করবে এরকমটাও আশা করার কোনো কারণ নেই। প্রশিক্ষণ দিয়ে বা মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে হয়তো কিছুটা অগ্রগতির ক্ষেত্রে করা সম্ভব, কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে কিছু নিজস্ব মেকানিজম মিডিয়াগুলো তাদের নিজের চেষ্টায় এগুলো করতে হবে। এটা যদি করা যায়, আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি মিডিয়ার জন্য এটা খুব ভালো হবে, এই কারণে যে বিশ্বাসযোগ্যতা আজকালকার যুগে আসলে হ্যাঁ, এটা আসলে আপনি খুব চমৎকার পরামর্শ দিয়েছেন যে প্রত্যেকটা স্তরে স্তরে যদি আমরা এই ভেরিফিকেশনের মধ্য দিয়ে যাই তাহলে তো কিছুটা হলেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। এ তো গেল আসলে মোটামুটি হবে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি, সুরক্ষা করতে পারি সে বিষয়ে ধারণা, কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা কি করতে পারি? যদি একজন ব্যক্তি এটা হতে পারে, আপনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনার নামেও কিন্তু আপনার অ্যাকাউন্ট পুরোপুরি নকল করে হয়তো রিউমার ছড়াতে পারে, কি করণীয় আসলে ব্যক্তি পর্যায়ে থেকে? এটা আপনার রিপোর্ট করারও একটা সুযোগ আছে। যারা এই নিউজগুলো দেখেন, যারা পড়েন, তাদের মধ্যে সবাই তো আর অসচেতন না। যাদের কাছে এই নিউজটা যায়, এটা একটা অডিয়েন্সকে টার্গেট করে যায়, এবং এক ধরনের লোক আছেন আপনার এই ধরনের নিউজগুলো বিশ্বাস করতে চান, তারা এই ধরনের নিউজগুলো খোঁজেন এবং তাদের কাছেই কিন্তু এটা যায়। ফেসবুকে বা আপনার বা ইউটিউব তারা একটা অ্যালগরিদমের মাধ্যমে দিয়ে চলে। মানুষ যেটা দেখতে চায় শুধু তাকে সেটাই আসলে বেশি করে দেখানো হয়। তো কিছু মানুষ আছে এই ধরনের খবর পছন্দ করেন, তাদের কাছে এটা যায়, কিন্তু যারা শিক্ষিত এবং সচেতন মানুষ আছেন তারা যদি আপনার এইসব ক্ষেত্রে যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে রিপোর্টিং প্রক্রিয়াটা অনুসরণ করেন, তাহলেও কিন্তু আপনার এই প্ল্যাটফর্মগুলো নিজেরাও কিন্তু আসলে বুঝতে পারে যে তাদেরকে ব্যবহার করে কেউ অপতথ্য ছড়াচ্ছেন। এগুলো সবসময় আইনি প্রতিকার বা হুমকি দাম সরকারের পক্ষ থেকে আপনার নানা ধরনের মেজার নিলেও এগুলো সবসময় বন্ধ করা সম্ভব নয়, কারণ এটার বিস্তৃতি এখন এত বেশি যে আসলে যারা সচেতন মূলধারার গণমাধ্যম এবং সচেতন পাঠক তাদের সবাইকে আসলে একটা
যার যার জায়গা থেকে কিছুটা দায়িত্বশীল। জি, একদম একদম। একটা বিষয় একটু আসলে অনেকে বলেন আমাদেরকে, জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আমরা দেখেছি যে আলোচনায় অনেক কিছু সম্ভব, আলোচনায় যা যা সম্ভব তার একটা প্রমাণ আসলে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ, তারা যেভাবে আসলে ট্যারিফ আমাদের উপরে চাপিয়েছিল, আমরা আলোচনার মাধ্যমে সেটা কমিয়ে এনেছি, সহনীয় পর্যায়ে এনেছি এবং এটা একটা নেগোসিয়েশন করে সুযোগে রূপান্তর করেছি। সেই হিসেবে আমরা টেক জায়ান্টদের সাথে কেন আলোচনা করে এগুলো সলভ করতে পারি না? তাদের সঙ্গে আলোচনা করে একেবারে ওয়ান ফোন কলে সব কিছু যদি আমরা সলভ করতে পারতাম। এটা সরকারের দিক থেকে টেক জায়ান্টদের সাথে নিয়মিত কথা হয় আপনার, কিন্তু টেক জায়ান্টরা আসলে সরকারকে বিশ্বাস করে কম, এটা বাস্তবতা। কারণ অতীতে আমাদের সরকারগুলো দেখা গেছে যে এসব ক্ষেত্রে পলিটিক্যালি মোটিভেটেড কন্টেন্টকেই তারা আসলে নামানোর জন্য বলেছে। যেসব কন্টেন্ট তাদের যে সরকারকে ক্রিটিক করা হয়, সেই কন্টেন্টগুলো নামানোর জন্য সরকার থেকে বারবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। এটা শুধু বাংলাদেশ সরকার যে অতীতে করেছে তা না, বিভিন্ন দেশের সরকার এই কাজটা অতীতে করেছে। যে কারণে আমরা যতবারই টেক জায়ান্টদের সাথে এই নিয়ে আলোচনা করেছি, তারা প্রসঙ্গটা তুলেছেন এবং তারা বলেছেন যে আসলে সরকারের কাছ থেকে রিপোর্ট পেলে তারা আবার এটা তাদের নিজস্ব মেকানিজমের মধ্যে দিয়ে এটা চেক করেন। কারণ সরকারগুলো অতীতে আমাদের দেশে এই প্র্যাকটিসটা এত বেশি হয়েছে, যার একটা প্রভাব এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরও পড়েছে। সরকার যখন কোনো কিছু রিপোর্ট করে, ফেসবুক বা টেক জায়ান্ট তারা নিজস্ব মেকানিজমের মাধ্যমে সেটা আপনার আবার ভেরিফাই করে। কিন্তু আপনার কোনো গণমাধ্যম তার লোগো যদি নকল করা হয়, তাহলে সে কিন্তু নিজেও টেক জায়ান্টদের সাথে যোগাযোগ করতে পারে। টেক জায়ান্টদের সাথে যোগাযোগ করে বলতে পারে যে তাকে এটা ফেক, এটা স্ক্যাম, এবং এটার কারণে তার বিশ্বাসযোগ্যতা এফেক্টেড হচ্ছে, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিতে পারে। আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি বা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টা তাদেরকে জানাতে পারে যে তারা যদি এই বিষয়গুলো অ্যাড্রেস না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা বিভিন্ন দেশে কিন্তু এই টেক জায়ান্টদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই আইনি ব্যবস্থাটা নিয়েছে। কিন্তু আমাদের দেশের গণমাধ্যমগুলো এগুলো করে না, কারণ এতে করে তাদের ওই টেক জায়ান্টরা তাদের রিচ কমিয়ে দিতে পারে, রিচ কমিয়ে দিলে তাদের রেভিনিউ এফেক্টেড হতে পারে। এই কারণে কেউ কোনো ধরনের টাসেলে যেতে চায় না। কিন্তু আমি মনে করি প্রথমত গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সত্য প্রকাশ করা, এবং সত্য প্রকাশ করতে গিয়ে যদি তার রিচ একটু কমেও যায়, তাহলেও তার বিশ্বাসযোগ্যতাটাকে আগে ধরে রাখতে হবে। ক্রেডিবিলিটি এমন একটা জিনিস, যদি কোনো মাধ্যম একবার এটা হারিয়ে ফেলে, তার পক্ষে কিন্তু এটা আর অর্জন করা খুব সহজ হয় না। সুতরাং গণমাধ্যমগুলোকেও আমি মনে করি, আসলে মুশকিল হচ্ছে গণমাধ্যমগুলো আগের চাইতে যত বেশি সোচ্চার হচ্ছে, যারা গুজব ছড়াচ্ছে তারা আরও বেশি সোচ্চার হচ্ছে। এটা একটা সাইবার ওয়্যার চলছে। এবং আমার হাতে সময়টা থাকলে প্রশিক্ষণের ব্যাপারটা নিয়ে একটু আলাপ করতাম, যে তরুণরা আসলে ঠিক এই মুহূর্তে নতুন বাংলাদেশে একটা বড় ভূমিকা রাখলো, সেই তরুণদেরকে আমরা কিভাবে ফ্যাক্ট চেকার হিসেবে গড়ে তুলতে পারি। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনের কোনো জায়গায় আমরা এইটা নিয়ে আলাপ করতে পারবো। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। এবং আপনারা যুক্ত হতে পারেন, কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।